2005 সালে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ দি কনস্টিটিউশন 5th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979 আইনকে বাতিল ও বেআইনি ঘোষণা করে। আরও ঘোষণা করে যে সংবিধান বহির্ভূত যে কোনো পদক্ষেপ গ্রহণ অবৈধ, বেআইনি, অকার্যকর ও রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য হবে এবং যারা এই ধরনের কাজ করবে তারা হবে রাষ্ট্রদ্রোহী। শুধু তাই নয়, উক্ত রায়ে 1975 সালে 15ই আগস্ট হতে খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম ও মেজর জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনকাল অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে 2011 সালে আপিল বিভাগ হাইকোর্টের এই রায় বহাল রাখে। 2008 সালে একটি মামলার রায়ে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে হাইকোর্ট ঘোষণা করে যে অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার যত শীঘ্র প্রত্যাবর্তন করেন ততই তাহা সকলের জন্য মঙ্গলজনক। 2011 সালে আপিল বিভাগ একটি মামলায় দি কনস্টিটিউশন 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986 শুধু বাতিল ঘোষণা করে তা নয়, বরং পূর্বের যে সকল মামলার রায়ে কনস্টিটিউশন সাবঅর্ডিনেট টু দ্য প্রোক্লামেশন ইত্যাদি বলে ঘোষণা করেছিল সেসব ঘোষণা বাতিল করে দেয়। এইভাবে সুপ্রিম কোর্ট অনেক দেরিতে হলেও সংবিধান সমুন্নত করতে সক্ষম হয়। এই সংবিধানকে কেবল মান্য করা নয়, এর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করে সকলকে নিঃশর্তভাবে গ্রহণ করতে হবে। তাহলেই 30 লক্ষ শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও পরিশোধ করা হবে। বঙ্গবন্ধু তার বক্তব্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জোরালো তাগিদ দেন এবং বারংবার বলেন, আইনের শাসনে আমরা বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই আমরা সংগ্রাম করেছি এবং এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবেই। তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আপনারা আইনের শাসন পরিচালনা করবেন। তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে আশাবাদ ব্যক্ত করেন, আমরা চাই যে দেশে আইনের শাসন কায়েম হোক। আইনের শাসন বলতে বোঝায় যে পদ্ধতিতে ধনী দরিদ্র, শক্তিশালী দুর্বল, প্রভাবশালী অক্ষম, শিক্ষিত অশিক্ষিত সকলের উপর সমভাবে একই মানদণ্ডে একই আইনের প্রয়োগ হয়, সেই পদ্ধতিকেই বলে আইনের শাসন। এই আইনের শাসন সকলকে, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারকগণকে শুধু প্রয়োগ নয়, নিজেদেরকেও মেনে চলতে হবে। আমার বিজ্ঞ প্রাক্তন সহকর্মীবৃন্দ এবং সুপ্রিম কোর্টের বর্তমান সকল বিচারকগণকে মনে করিয়ে দিতে চাই, লর্ড ডেনিং ব্যক্ত আইভরি টাওয়ারে বাস করবেন না, মাটির পৃথিবীতে নেমে আসুন, ন্যায় বিচারের মাধ্যমে জনগণের সেবা করুন। প্রায় 2500 বছর পূর্বে সক্রেটিস মনে করতেন একজন বিচারকের 4টি গুণ থাকা আবশ্যক: টু হিয়ার কার্টিয়াসলি, টু আনসার ওয়াইজলি, টু কনসিডার সোবারলি অ্যান্ড টু ডিসাইড ইম্পার্শিয়ালি। অবশ্যই একজন বিচারককে বিচার প্রার্থী জনগণ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ, সাক্ষীগণ সহ সকলের প্রতি ধৈর্যশীল ও বিনয়ী হওয়া প্রয়োজন। বিচারের অন্তরালে যে বিচার প্রার্থী ভারাক্রান্ত মন নিয়ে পিছনে দাঁড়িয়ে রয়েছে, তার বেদনাটুকু অনুভব করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে বিচার প্রার্থীরা আছেন বলেই এই বিচার বিভাগ আছে। একইভাবে প্রজাতন্ত্রী কর্মচারীগণের অস্তিত্ব জনগণেরই জন্য। দুঃখজনক হলেও সত্য যে ইদানিং অনেক মামলায় মিডিয়া ট্রায়ালের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কোনো মামলায় মিডিয়া ট্রায়াল হলে সেক্ষেত্রে ন্যায় বিচার ব্যাহত হতে পারে। তাই বিজ্ঞ বিচারকগণ সহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
বিচারকগণ বিচার করবেন সাক্ষ্য প্রমাণ ও আইনের ভিত্তিতে, অন্য কারো বা কোনো কিছুর প্রভাবে নয়। সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ প্রতিষ্ঠানটি রয়েছে ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস। তাই আমাদের সকলের উচিত ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুপ্রিম কোর্টের গৌরব সমুন্নত রাখা, সুপ্রিম কোর্টের ঐতিহ্যকে আরও বেশি বেগবান করা। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আজ 50 বছর অতিক্রম করল, এভাবে শত শত বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তাই এই প্রতিষ্ঠানের সুনাম, সুখ্যাতি এবং ন্যায়ের দ্যুতি সবার মাঝে ছড়িয়ে দেওয়াই বিচারকদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এদেশের জনগণই একমাত্র সার্বভৌম। অন্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যদিও সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত, কিন্তু সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সার্বভৌম নয়। সকল প্রতিষ্ঠান জনগণকে সেবা প্রদানের জন্যই সৃষ্ট। বাংলাদেশ জাতীয় সংসদ আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করে থাকে। নির্বাহী সরকার তাদের বিভিন্ন কার্যাবলী এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণকে সেবা প্রদান করে। একইভাবে এই সুপ্রিম কোর্ট ও ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি সংবিধান এবং সংবিধানের আওতায় প্রণীত আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করে। উল্লেখ্য যে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিগণের নিজস্ব প্রকৃত কোনো ক্ষমতা নেই। তারা জনগণের ক্ষমতার আলোর প্রতিবিম্বিত আলোকে আলোকিত বা ক্ষমতাবান। যদি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি সংবিধানের সহিত সাংঘর্ষিক কোনো পদক্ষেপ নেয় বা সিদ্ধান্ত প্রদান করে, তবে সার্বভৌম জনগণ তা মানতে বাধ্য নন। সুপ্রিম কোর্টের বিচারকগণ যেন কোনোভাবেই জনগণকে অধীনস্থ বা আজ্ঞাবহ মনে না করেন। কেহই যেন কখনো মনে না করেন যে তিনি বিচার করে জনগণকে করুণা করছেন, কারণ জনগণই তাদেরকে অনুগ্রহ করে সেবা করার সুযোগ করে দিয়েছেন। সর্বক্ষেত্রে জনগণই দেশের মালিক, আর সকলেই তিনি যত বড় পদাধিকারী ব্যক্তি হন না কেন, তিনি জনগণের সেবক। যার মর্যাদা যত বড়, তিনি ততই বড় সেবক। এই সেবা প্রদানের মাধ্যমেই তিনি মর্যাদা সম্পন্ন হয়েছেন। বর্তমান প্রধান বিচারপতির গতিশীল দক্ষ নেতৃত্বে সুপ্রিম কোর্ট যেভাবে বিচার প্রশাসনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। একথা অনস্বীকার্য যে রাষ্ট্রে যে কোনো বিভাগের তুলনায় বিচার বিভাগের উপর মানুষের প্রত্যাশা ও আস্থা এখনও অনেক বেশি। বাংলাদেশের জনগণ বিচারকদের নিকট ন্যায় বিচার প্রত্যাশা করে। তাই গণমানুষের আস্থা ও প্রত্যাশায় যাতে ভাটা না পড়ে, সে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 1 জানুয়ারি 2011 তারিখে সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে তথ্য প্রযুক্তির প্রয়োগ আরম্ভ হয়। বর্তমানে আদালতের সার্বিক কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রয়োগ হচ্ছে, ইহা আশাব্যঞ্জক। সুপ্রিম কোর্ট আরও গতিশীল হবে এই আশা রেখে মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। Respected presence, this time we will have the address by the distinguished visitor, Mr. Justice Mukesh Kumar Rashik Bhai Shah, Honorable Justice, Supreme Court of India. I humbly request to you to enlighten the podium. Honorable the Prime Minister
of the People's Republic of Bangladesh, Sheikh Hasina ji, and daughter of Bangla Bandhu, Honorable Mr. Justice Hasan Firoz Siddiqui, Honorable the Chief Justice of Bangladesh, Shri Anisul Haq, Honorable Minister, Ministry of Law and Justice, Parliamentary Affairs, Chief Justice of Sri Lanka, Justice Jayasuriya, Justice A.B.M. Khairul Haq, former Chief Justice of Bangladesh and Chairman Law Commission, Justice Obidul Hassan, Appellate Division, Bangladesh Supreme Court, respected Honorable Judges, Lordly Attorney General, legal luminaries, distinguished guests, ladies and gentlemen, good afternoon to all of you. Namaskar. It is with greatest proud that I participate in the Golden Jubilee celebrations of the Supreme Court of Bangladesh. May I, at the outset, extend my warm felicitations to the Supreme Court of Bangladesh and to the people of Bangladesh on this grounding moment in the history of Bangladesh. I also congratulate Honorable the Prime Minister and the people of Bangladesh for celebrating their 51 years of the independence, which began in 1971. This occasion is a landmark in the evolution of the judicial system, as it marks half a century of the working of a carefully wrought legal and constitutional system. The celebration of Golden Jubilee of any institution, big or small, is a great event in the history of that institution. But the celebration of the Golden Jubilee of the Supreme Court is an event of a greater public importance and rejoicing. While completion of 50 years of the Supreme Court of Bangladesh in the service of cause of law and the justice is indeed a matter which calls for rejoicing and celebration, it also calls for retrospection. It was in the 1972 when the Supreme Court of Bangladesh was inaugurated. The Supreme Court has completed glorious 50 years. It is rather for all the time to come in this temple of justice, truth and righteousness shall prevail. That justice be done between man and man, and justice without fear or favor, and that freedom be maintained and defended. It cannot be denied that the level of people's confidence in the national judiciary determines the barometer of its acceptance and trust of the international community. Now we live in a global society, and as such, not only international trade and commerce, but also the state of human rights, good governance, and rule of law are issues of concern for the international community. International confidence in the legal system plays an important role in overall relations with the international community and development of a country. Even in the high span of 50 years in the service of cause of justice, the Supreme Court of Bangladesh has built up high traditions worthy of emulation. In order to be successfully in the mission of the judiciary to enforce constitutional guarantees and protect and preserve basic human rights of the people and reach social justice to the common man, it is always necessary and essential that the two wings of the administration of justice, namely the bench and the bar, must coordinate and cooperate with each other. Unless the bar extends the helping hand, the bench cannot achieve anything single-handed, but together they can meet every challenge, including threat to its independence from within. It is well known that the rule of law sustains democracy, and it is equally true that the bold and independent judiciary is assigned the task of maintaining the rule of law. The impartiality and the independence of the judiciary, however, depends on the high standards of conduct
followed by the justice. During these glorious 50 years, the honorable judges of the Supreme Court have maintained the impartiality and independence of the judiciary. Laws enacted for the purpose of securing to the citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and all opportunities come to be called in courts by the parties, the responsibility of the courts is increased. Being a socialistic democratic republic, the state should endeavor to raise the standard of living, the masses, reduce the disparity between classes and ensure equality of opportunity to all groups, especially the weaker sections like women and the downtrodden. Bangabandhu, respected Mujibur Rahman, the dream will come true only when the judiciary and the courts will reach the common man. The courts are meant for the common man. Let us all try to serve the nation and common man for whom the judiciary is. A strong bar would strengthen the justice delivery system. Lawyers have a social obligation to assist the courts in promoting social welfare measures. It is not possible to secure social justice to the weaker sections of the society without providing them with easy access to the courts. And I am happy to note that the Supreme Court and the Constitution of Bangladesh have been highly conscious of the need to provide the necessary means to approach the courts of justice. The state shall also ensure that the operation of the legal system promotes justice on the basis of equal opportunity and shall in particular provide free legal aid or in any other way to ensure that opportunities for securing justice are not denied to any citizen by reason of economic or disabilities. Legal aid is one of the mode and method to reach to the common man for which the justice delivery system is. Access to justice, the common man, should be our goal. Therefore, according to me, be sensitive to the common man. Feel the pain of the common man and the litigant. Litigants do not come to the court by choice, by compulsion for their fundamental rights. They come to the court. Therefore, please see to it that their pains are felt by you. I am very glad to participate. It is very pleasant and important function to celebrate the Golden Jubilee of the Supreme Court of Bangladesh, as well as on completion of 50 years of Constitution of Bangladesh. I am also glad to participate the occasion on completion of glorious half century of the Supreme Court. I am also glad that the people of Bangladesh are also celebrating 50 years of the Constitution of Bangladesh. The Bangladesh which emerged as an independent state in December 1971 gave herself a full-fledged constitution on 4/11/1972, only 325 days after the liberation. On 11/1/1972, Sheikh Mujibur Rahman, as president, promulgated the Provisional Constitution Order. However, thereafter, the first positive steps toward framing a constitution was taken on 23rd March 1972 with the promulgation of Bangladesh Constituent Assembly order, and after deep consultation, ultimately the constitution was adopted on 4 November 1972. If we consider the resolution adopted in the constitution and the preamble that it has been adopted with the main objectives to establish the nation by democratic methods, a socialistic society free from exploitation of any kind, which will ensure for every citizen the rule of law, the basic human rights, and political, economic, and social equality, liberty, and justice. It is with immense pleasure that I participate and address the Golden Jubilee celebrations of the Supreme Court of Bangladesh as well as adoption of Constitution. I express my warm felicitations and greetings to all the present and also to the people of Bangladesh. India-Bangladesh brotherhood
is born in the common sacrifice made during the liberation war of 1971. It is a brotherhood forged in trust and perpetuated through common strides, especially in process of evolution of the present day legal system in both the nations. Both India and Bangladesh are nations born with an aim to establish a liberal, democratic and exploitation-free country where the state will be administered according to the will of the people and under a definite set of laws. It was a great success on the part of both the nations that within a very short period of independence, they had been able to provide their people with a definite and praiseworthy constitution. Both our nations lay strong foundations of nationalism, secularity, democracy and socialism as essential ethics that stand for the republic and declare the quest of a society that gives the citizens the rule of law, fundamental rights and independence as well as fairness and even handedness, political, economic or social. The Constitution of Bangladesh establishes the republic as a democratic polity and opposes the doctrine of constitutional supremacy. But with the changing requirements of populace and the Constitution also requires shifting of gears in order to accommodate and manage the strain between the political system and constitutional ideas, which requires constitutional amendment. The Constitution of Bangladesh is having provisions to amend the Constitution. Ladies and gentlemen, the Constitution outlines a map for good governance. The most crucial feature in this is the doctrine of separation of functions and powers of three organs of the state, namely the executive, the legislature and the judiciary. All the three organs have to respect the boundaries set in place of Constitution. Each of three aims, after all, to serve the nation and the people. The Supreme Court of Bangladesh has earned a reputation for its superior standards and lofty ideals. It has played its role as the interpreter of the Constitution in the most exemplary way. Landmark judgments passed by the Supreme Court of Bangladesh have strengthened the legal and constitutional framework of the Bangladesh. The Supreme Court has been served by the judges who have provided intellectual depth, vigor and vitality necessary to create a world-class institution. I am confident that the Supreme Court of Bangladesh would always remain the sentinel of justice. I wish the Chief Justice and the judges of the Supreme Court the very best for the future. The heart and soul of the country is the Constitution. However good a Constitution may be, if those who are implementing it are not good, it will prove to be bad. However bad a Constitution may be, if those who are implementing it are good, and it will prove to be good. These are the sentences and the words used by Dr. Babasaheb Ambedkar, who framed our Constitution of India. I plead that all citizens to once read the preamble and the Constitution. This will remind them of the efforts and toil that the freedom fighters had to deal in order to constitute Bangladesh into a sovereign, socialistic, secular, democratic and republic country. This may also remind everyone of their fundamental rights and duties. Let us create a constitutional culture. Every citizen is aware of their rights which are bestowed by the Constitution. However, it is time to remind the citizens of their duties owed to the nation as per the Constitution. I feel proud and privileged to be part of this 50-year celebration of the Supreme Court of Bangladesh and 50 years of the Constitution of the Bangladesh. I am thankful to the Honorable the Chief Justice of the Bangladesh for giving me this opportunity to be part of the celebration. I wish all the success in future and pray that relations between the India and the Bangladesh are strengthened. I thank the Honorable Chief Justice and his entire team for the warm hospitality shown to us. Once again, thanks. God bless all. Jai Bangla, Jai Hind. সুদীঘর সুবর্ণ সময় অন্তে
জনমানুষের প্রত্যাশার পয়মন্ত পীঠস্থান রূপে ক্রিয়াশীল এই মহিমান্বিত বিচারালয়ের ন্যায়ের ছায়ায় সমবেত পুরো বাংলাদেশ। আরও সূক্ষ্ম দর্শনে দেখা গেলে এই ন্যায় মঞ্জিলের ছায়া এখন বিম্বিত হয় এদেশের সকল জনমন সরোবরে, সুরম্য সম্ভ্রমে, অপার আস্থায়, শ্রেয় শ্রদ্ধায় ও সর্বোপরি ন্যায় বিচার প্রাপ্তির অন্তিম এই ন্যায় মহিরুহের ন্যায়স্থয়ে ওমল ওমে। সম্মানিত সুধী, এবারে মাননীয় বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আনিসুল হক এমপি মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, চেয়ারম্যান আইন কমিশন, বাংলাদেশের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অতিথি আমাদের মাননীয় বিচারপতি মুকেশ কুমার রশিক ভাই শাহ, উপস্থিত মাননীয় ডেপুটি স্পিকার ও প্রতিমন্ত্রীগণ, বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, আমন্ত্রিত অতিথিবর্গ, আমার প্রিয় আইনজীবী বন্ধুগণ ও উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয়ের মাস, সেই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার মাসও। মহান এই মাসে বক্তব্যের প্রথমেই আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, শোষিত বঞ্চিত মানুষের মুক্তির দিশারি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ বীর শহীদ এবং ২ লক্ষ নির্যাতিত মা বোনকে। স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের ১৭ জন শাহাদাতবাসী এবং ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যাকৃত জাতীয় ৪ নেতাকে। আমি আজ সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীমণ্ডলী, আজ আমি আবারও অসীম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কারণ তিনি ১৯৭২ সনে এই দিনে তার স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন এবং একটি স্বাধীন দেশের আইনের শাসনের ভিত্তি তৈরি করেন। বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগ্রাম, বঞ্চনা, জেল, জুলুম সব কিছুর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও শাসক গোষ্ঠী তার হাত থেকে পাকিস্তান নামক রাষ্ট্রের সংবিধান রচনার দায়িত্ব ছিনিয়ে নিয়েছিল, যা ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বঞ্চনা। এত বড় বঞ্চনা বাংলার মানুষ সেদিন কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা বঙ্গবন্ধুকে তাদের ভাগ্য নির্ধারণের সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলে বাংলার সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় অর্জনের পর তারই নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আত্মনিয়োগ করে। নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করা জাতির পিতা প্রথমেই সংবিধান রচনার দায়িত্ব পালনের জন্য গণপরিষদ গঠন করেন এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর সেই গণপরিষদে গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষ অনন্য সংবিধান উপহার দেন, যেখানে তিনি সুপ্রিম কোর্টকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠ করেন। নব্য স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকরার মাত্র 2 দিনের মাথায়
বঙ্গবন্ধু বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন। আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি তিনি যে কতটা আস্থাশীল ছিলেন তা সুপ্রিম কোর্টের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণ থেকেই বোঝা যায়। এই এক ভাষণেই তিনি 13 বার আইনের শাসন শব্দ যুগল ব্যবহার করেন। এ সময় আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের ভূমিকা, সুপ্রিম কোর্টের সাথে রাষ্ট্রের অন্য অঙ্গের সম্পর্ক, সুপ্রিম কোর্টের দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সেদিনের ভাষণে আইনের শাসনের প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধু বলেন, কোট, আইনের শাসনে আমরা বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই আমরা সংগ্রাম করেছি এবং এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। সাংবিধানিক বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেজন্যই শাসনতন্ত্র এত তাড়াতাড়ি দিয়েছিলাম, আনকোট। সাংবিধানিক শাসনের বিষয়ে বঙ্গবন্ধু বলেন, আমাদের শাসনতন্ত্রে আমাদের আদর্শ আছে, যে আদর্শের উপর ভিত্তি করে এই রাষ্ট্র পরিচালিত হবে, কিন্তু সেটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে কাজ করে এগিয়ে না যাই তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আনকোট। সুপ্রিম কোর্টের সঙ্গে রাষ্ট্রের অন্য অঙ্গের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, একই রাষ্ট্রের কাঠামোর মধ্যে যে অর্গানগুলি থাকে, যেমন জুডিশিয়ারি একটা অর্গান, যেমন এক্সিকিউটিভ একটা অর্গান, এর মধ্যে যদি কোঅপারেশন না থাকে তাহলে সে দেশের মধ্যে ক্যাওস সৃষ্টি হয়, যে ক্যাওসের ফলে শেষ পর্যন্ত 1958 সালের পর থেকে আন্দোলনের যে দশা হয়েছিল, আপনাদের যে দশা হয়েছিল, সে দশাই হবে। একটার সঙ্গে অন্যটাকে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কিন্তু যার যার যেখানে ক্ষমতা রয়েছে সেটাকে নিশ্চয়ই প্রতিপালন করবেন, আনকোট। বঙ্গবন্ধু এ ভাষণে আরও বলেন, কোট, আপনাদের কাছে সেটি আমার অনুরোধ থাকবে, দেশের শাসনতন্ত্রকে যাতে উপযুক্তভাবে ব্যবহার করা হয় সেদিকে আপনারা নজর রাখবেন, কারণ সে ক্ষমতা শাসনতন্ত্রে আপনাদের দেওয়া হয়েছে। যে আইন শাসনতন্ত্রের বিরুদ্ধে হবে তার সম্বন্ধে মতামত দেবার অধিকার আপনাদের রয়েছে, নাকচ করার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায়, সেদিকে আপনাদের খেয়াল রাখা প্রয়োজন হয়ে পড়েছে, আনকোট। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীমণ্ডলী, বাঙালি জাতির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু প্রায় 13 বছর জেল খেটেছেন। এজন্য তাকে বারবার কারাগারে পাঠানো হলেও তিনি কখনোই কারাগারের থেকে কারো দয়ায় বেরিয়ে আসেন নাই। আইনি লড়াইয়ের মাধ্যমে আদালত থেকে মুক্তি নিয়েছেন তিনি। অনেক সময় জনগণের রোষানল থেকে বাঁচার জন্য সরকার তাকে মুক্তি দিয়েছে। পাকিস্তানের শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছিল, যা পরবর্তীতে আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের প্রতি ছিল বঙ্গবন্ধুর প্রগাঢ় শ্রদ্ধা, তাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে জনগণকে তিনি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, সেই জনগণ যেন কখনোই ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীমণ্ডলী, আজকে আমরা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 50তম বার্ষিকী পালন করছি। ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের 17 জন সদস্যকে নৃশংস হত্যাকাণ্ডের কথা, 1975 সালের 26শে সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্সের এবং 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ডের কথা। ইতিহাস স্মরণ করিয়ে দেয় দীর্ঘ 21 বছর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো এজাহার হয়নি। ইতিহাস স্মরণ করিয়ে দেয় 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সংবিধান এর অপমানের কথা। ইতিহাস আরও স্মরণ করিয়ে দেয় তখন যে সুপ্রিম কোর্ট ছিল, সেই সুপ্রিম কোর্ট ছিল এই সব ঘটনার নীরব দর্শক। সেদিন যারা বিচারপতি ছিলেন তাদের 2-1 জন ছাড়া কেউই কিন্তু এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি। আজ এখানে দাঁড়িয়ে আমি অত্যন্ত সাহসের সাথে বলতে পারি, আজকের বিচার বিভাগের চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সুপ্রিম কোর্ট বিশ্বের ইতিহাস
এ অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, জেল হত্যা মামলার রায়, ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমোপযোগী উদ্যোগে সরকার করোনার অতিমারী সময়ে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ পাশ করেছে। সুপ্রিম কোর্টও করোনার অতিমারীর কঠিন সময়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই আইনের উপর ভিত্তি করে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করে জনগণের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্ট খন্দকার দেলওয়ার হোসেন ভার্সেস ইটালিয়ান মার্বেল মামলার রায়ে সামরিক শাসন আমলের সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী অবৈধ ঘোষণা করে সংবিধান নিয়ে ছিনিমিনি খেলার প্রবণতা বন্ধ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তার নেতৃত্বে নবম জাতীয় সংসদের সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে আবারও আমরা বঙ্গবন্ধু দেওয়ার ১৯৭২-এর সংবিধানে অনেকটাই ফিরে যেতে পেরেছি। বিচার বিভাগ এখন স্বাধীন। সুপ্রিম কোর্ট এখন প্রতিনিয়ত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় রায় দিচ্ছেন এবং সরকার সেই রায়ের প্রেক্ষিতে পদক্ষেপ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিম্ন আদালতের স্বাধীন বিচার করার সব রকম অবকাঠামো তৈরি করে দিয়েছে। তার সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টকেও স্বাধীন বিচার বিভাগের অভিভাবকত্ব পালন করার সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতার যে কথা বলেছিলেন, এটাই হচ্ছে তার প্রত্যক্ষ নিদর্শন। আজ সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তির লগ্নে দাঁড়িয়ে আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধুর বিচার বিভাগ নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অভিভাবক হিসাবে তার দায়িত্ব পালন করবে। তড়িৎ বিচারের মাধ্যমে বিচার প্রার্থীর কাছে ন্যায় বিচার পৌঁছে দেবে। আমাদের প্রত্যাশা উন্নয়নের রোল মডেলের বাংলাদেশে সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের বাতিঘর হিসাবে জনগণের হৃদয়ে গভীরে স্থান করে নিবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ সংবিধানের সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো অহর্নিশ জাগরুক এই সুমহান বিচার প্রতিষ্ঠান এক অপরূপ ও অমেয় ন্যায়সৌধ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এদেশের সংবিধানের শপথদীপ্ত সংরক্ষক ও দেশের বিচার বিভাগের সুমহান অভিভাবক। জাতি রাষ্ট্রের সুবর্ণ জয়ন্তীর সংগ্রাম সংকুল পথ পরিক্রমায় দেশের এই শীর্ষ বিচার সত্তা কাজ করে যাচ্ছে অনির্বাণ ধ্রুব জ্যোতিষ্কের মতো। এ পর্বে আজকের আলোচনা অনুষ্ঠানের মাননীয় সভাপতির বক্তব্য। আলোচনা বেদিতে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের মাননীয় বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়কে তার বক্তব্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতি জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি, উপস্থিত মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যান মাননীয় বিচারপতি জনাব ABM খায়রুল হক, জাস্টিস জয়ন্তা জয়সূরিয়া PC, চিফ জাস্টিস অফ শ্রীলঙ্কা, জাস্টিস মুকেশ কুমার রশিক ভাই শাহ, জাজ অব দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, বাংলাদেশের সাবেক মাননীয় প্রধান বিচারপতিবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, সাবেক মাননীয় বিচারপতিবৃন্দ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ফজলে নূর তাপস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সচিববৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, উপস্থিত ভদ্র মহিলা এবং মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। 1972 সালের 18 ডিসেম্বর যে অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যাত্রা শুরু করে, তাতে প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতেই উদ্বোধন হয় সর্বোচ্চ বিচারালয়। 50 বছর পর ঠিক একই দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বাংলা ভাষা, বাংলার মানুষ, বাংলার বাতাস, বাংলার মাটি, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির রক্ত আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাকার হয়ে জন্ম হয় 1971 সালের একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের। আমরা নিজেদেরকে বিশ্বের ভিতর এক সৌভাগ্যবান জাতি হিসেবে মনে করি। আজকের এই ঐতিহাসিক ক্ষণে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি 15 আগস্টের শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য সদস্যদের। আমি শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গারে 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ নির্যাতিতা মা বোনদের প্রতি। সশ্রদ্ধ সালাম জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধা জানাচ্ছি কারা অন্তরালে জীবন উৎসর্গকারী জাতীয় 4 নেতাকে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতবাসী করেন। আত্মার মাগফিরাত কামনা করছি সুপ্রিম কোর্টের পরলোকগত সকল বিচারপতিদের, বিজ্ঞ আইনজীবীদের, সুপ্রিম কোর্টের কর্মকর্তা এবং কর্মচারীদের, যাদের অতুলনীয় অবদান আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছে। সালাম জানাচ্ছি আজ আমার অগ্রজ সমস্ত বিচারপতিগণকে, যাদের মেধা, পরিশ্রম এবং মনন সুপ্রিম কোর্টকে করেছে সমৃদ্ধ এবং মহিমান্বিত। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু উপহার দিয়েছেন আমাদের এই রাষ্ট্রকে, আর আপনি গড়ে চলেছেন সেই রাষ্ট্রকে। আপনি সত্যিকার অর্থেই রাষ্ট্রকে আলোকিত করেছেন। আরো অসম সাহসিকতা দেখিয়ে বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছেন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে। এটা বাঙালি জাতির দ্বিতীয় বৃহত্তম বিজয়। 2টি বিজয়ে পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে। দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধেও আপনি নিয়ে এসেছেন বাঙালি জাতিকে বিজয়ের দ্বার প্রান্তে। সম্মানিত সুধীমণ্ডলী, অত্যন্ত স্বল্প সময়ের শাসনকালে বঙ্গবন্ধু প্রণয়ন করে গেছেন আমাদের জন্য অপরিহার্য যুগোপযোগী অনেকগুলো প্রয়োজনীয় আইন। তার সময় কেবল 1972 সালেই পবিত্র সংবিধান সহ প্রণীত হয়েছিল 156টি পরিপূর্ণ আইন, যা একটি বিস্ময়ের ব্যাপার। একটা সদ্য গঠিত রাষ্ট্রের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানান দুরূহ সমীকরণের নির্ভুল গণনা শেষে গণমানুষের হাজার বছরের লালিত স্বপ্নকে তিনি প্রাণ দিয়েছিলেন। এই আইনগুলোর মাধ্যমে তার শ্রম তুলনাহীন এবং আমাদের অনুপ্রেরণার উৎসস্থল। সম্মানিত সুধী, কারাগারের রোজনামচা গ্রন্থে জাতির পিতা লিখেছেন, কেহ যদি অন্যায় করে থাকে বিচার করো তাড়াতাড়ি। এই জেলে অনেক লোক আছে যারা 2-3 বছর হাজতে পড়ে আছে সামান্য কোনো অপরাধের জন্য। যদি বিচার হয় তবে 6 মাসের বেশি সেই ধারায় জেল হওয়ার কথা নয়। বিচারের নামে একই অবিচার। আমার মনের অবস্থা আপনারা যারা বাইরে আছেন তারা বুঝতে পারবেন না, কারাগারের এই ইটের ঘরে গেলে বুঝতে পারতেন। আনকোট। পাশাপাশি দেওয়ানি আদালতের মামলার দীর্ঘশ্রুততার কারণেও একইভাবে শঙ্কিত হয়েছিলেন বঙ্গবন্ধু। 15 আগস্টের
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাঙালি জাতি বাংলাদেশের দুর্নিবার প্রগতির যাত্রা রুদ্ধ করে দিয়েছিল হত্যাকারীরা, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে। বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি সত্য, কিন্তু বাঙালি জাতি আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করেছেন হত্যাকারীদের। জাতির কলঙ্কের দায় মোচন হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ রায়ের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সংরক্ষণ, সংবিধান অনুশীলন, আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নির্ভীক নিরপেক্ষ বিচার কর্ম সম্পাদনের প্রত্যয় নিয়ে আজ থেকে 50 বছর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গৌরব দীপ্ত অভিযাত্রা সূচিত হয়। জনগণের চিন্তা ও বিবেকের স্বাধীনতা, উচ্চ আদালতে বিনামূল্যে সরকারি আইনি সেবার পথ প্রশস্তকরণ, বিনা বিচারে আটক মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সময়োপযোগী নানান রায় ও আদেশ। এছাড়া প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্যের রক্ষায়, পরিবেশ দূষণ, নদী ভরাট, দখল এবং পাহাড় কাটার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এনভায়রনমেন্টাল জাস্টিস প্রতিষ্ঠায় জোরদার ভূমিকা রেখেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সর্বোপরি সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে ও সামরিক শাসন অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। যুদ্ধ অপরাধীদের বিচার করে ৭১-এর শহীদের প্রতি দায়বদ্ধতা থেকে জাতিকে মুক্ত করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী, বিচার বিভাগ নিয়ে আমাদের বিচারকদের স্বপ্ন অনেক গভীরে গ্রথিত। আমাদের স্বপ্ন আমাদের বিচার প্রার্থীদের যেন ন্যায্য ও সুষ্ঠু বিচারের আশায় না ঘুরতে হয় বছরের পর বছর আদালতের বারান্দায়। আমরা সংকল্পবদ্ধ হয়েছি যেভাবে হোক স্বল্প খরচে স্বল্প সময়ে ন্যায় বিচার নিশ্চিত করব। আমরা জয়ী হব ইনশাল্লাহ। যে জয়ী হয়েছে ৭১-এ, যেভাবে জয়ী হয়েছে আমরা পদ্মা সেতু তৈরি করে। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা যেভাবে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে, বিচার বিভাগকে সমান তালে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি সেই চিন্তায় মাথায় রেখে দেশের প্রতিটি বিভাগে জেলা আদালত মনিটরিংয়ের জন্য হাইকোর্ট বিভাগের একজন করে মাননীয় বিচারপতিকে দায়িত্ব প্রদান করে 8টি মনিটরিং কমিটি গঠন করি। দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের নিরবচ্ছিন্ন তৎপরতা এবং প্রদত্ত দিক নির্দেশনা ও পরামর্শের প্রেক্ষিতে জেলা আদালত সমূহে মামলা নিষ্পত্তির গতি ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান দেখে দেখা যায় জেলা আদালতগুলোতে বছরের প্রথম 3 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মামলা নিষ্পত্তির হার যেখানে শতকরা 85% ছিল, এপ্রিল থেকে জুন পর্যন্ত বৃদ্ধি পেয়ে হয়েছে 101% এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা 105%। অর্থাৎ এই মুহূর্তে মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার অত্যন্ত আশাব্যঞ্জকভাবে বৃদ্ধি পেয়েছে। এই বছরের 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জেলা আদালতে সর্বমোট 2,68,935টি দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়েছে এবং 2,74,499টি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে। এ সময়কালে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার শতকরা 102%। অনুরূপভাবে এই মেয়াদে ফৌজদারি মামলা দায়ের হয়েছে 8,40,604টি এবং নিষ্পত্তি হয়েছে 7,97,749টি। ফৌজদারি মামলার নিষ্পত্তির হার শতকরা 95%। এই মেয়াদকালে 100% বা তার বেশি দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি হয়েছে 29টি জেলা জজ আদালতে। প্রত্যেকটি আদালতে বিচারাধীন মামলা মোকদ্দমার সংখ্যা, নিষ্পত্তির অগ্রগতি এবং নিষ্পত্তির তথ্য মোটামুটিভাবে আমাদের নখদর্পণে আছে। কোন আদালতে কতগুলো মামলা বিচারাধীন রয়েছে তার তথ্য আমার মুঠোফোনে সংরক্ষিত আছে।
মাননীয় আইনমন্ত্রী এবং তার মন্ত্রণালয় সব ব্যাপারে আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। আমাদের জেলা আদালতে বিচারকগণ ক্রমবর্ধমান মামলা জট নিরসনের সাধ্যের সবটুকু দিয়ে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। সততা, নিষ্ঠা ও শ্রম দিয়ে মামলা নিষ্পত্তি করে অপেক্ষমান বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরানোর চেষ্টা করছেন। বিচারগণ মনে করেন বিচার বিভাগকে এগিয়ে নিতে জাদু শক্তির প্রয়োজন নাই, ইচ্ছা শক্তি যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী, বিচারের দীর্ঘসূত্রতার অবিচারের সামিল আপনার চেয়ে আর কেউ এটা ভালো বুঝে না। জেলা আদালতের বিচারকদের বিচার কার্যে অধিক উৎসাহী করার জন্য প্রধান বিচারপতি পদক প্রবর্তন করা হয়েছে, যা আপনি আজ নিজে প্রদান করেছেন। পদক বিজয়ী সকল বিচারককে আমি অভিনন্দন জানাচ্ছি। অধ্যাবসায় ও মেধার উৎকর্ষে দ্রুত মামলা নিষ্পত্তি সহ বিচার বিভাগের গতিশীলতা সঞ্চারে বিচারকগণ নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখছেন। আমি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের জন্য প্রধান বিচারপতির পদকের প্রবর্তন করেছে। অবিচারের বিরুদ্ধে লড়াই ভয়ঙ্কর, কিন্তু হারটা আরও খারাপ। আমরা হারতে চাইনি, আমরা অবশ্যই জয়লাভ করবো ইনশাল্লাহ, যেমন জয়লাভ করেছে 1971-এ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবছর তাদের গ্রীষ্মকালীন এবং দীর্ঘ অবকাশকালীন পুরো সময় ভোগ না করে এ পর্যন্ত 155টি ডেথ রেফারেন্স মোকদ্দমা নিষ্পত্তি করেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে গত 50 বছরে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক ডেথ রেফারেন্স মোকদ্দমা নিষ্পত্তি। হাইকোর্ট বিভাগে এবছরে মোট দায়ের হয়েছে 82,627টি মোকদ্দমা, আর নিষ্পত্তি হয়েছে 79,677টি মোকদ্দমা। এই বিভাগে মামলা নিষ্পত্তির হার 95%। শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণ ন্যায় বিচার প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করে চলেছেন। বিচার বিভাগের সাফল্য যাত্রায় তাদের অতুলনীয় অবদানের জন্য আজ আমি এই মুহূর্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ সৃজনের ধারায় ইতিমধ্যে বিচার বিভাগের তথ্য প্রযুক্তি নির্ভর সেবার সময়ের সার্থক প্রবর্তন হয়েছে। বিচার বিভাগের তথ্য প্রযুক্তির ব্যবহার সর্বপ্রথম আইনি কাঠামো দেয় আপনার সরকার। দেশে আইনের শাসন বলবৎ রাখার লক্ষ্যে এবং জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার্থে করোনাকালীন ভয়াবহ অতিমারির সময়ে দেশব্যাপী লকডাউনের মধ্যেও আদালত সমূহে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দেশে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 জাতীয় সংসদে পাশ হয়েছে। এই অতিমারির সময়ে ভার্চুয়াল আদালতের মাধ্যমে 1,60,578 জন অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে জেলখানা থেকে মুক্ত হয়। আপনি ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম পরিচালনার জন্য আন্তরিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে বিচার প্রার্থী জনগণ এবং বিচারকগণকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আগামী দিনের বিচার ব্যবস্থায় তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাগণ অকৃত্রিম ও নিরলস উদ্ভাবনী শক্তির মাধ্যমে কোনো অর্থ ব্যয় ব্যতিরেকে বিচার বিভাগে ইতিমধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর কয়েকটি সেবার সার্থক প্রবর্তন ঘটিয়েছেন। জেলা আদালত থেকে মামলার পরিসংখ্যান প্রেরণের প্রক্রিয়াকে সহজীকরণ সহ তথ্য উপাত্তর দ্রুততার সাথে বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এই সফটওয়্যারের মনিটরিং কমিটির কাজকেও আরও গতিশীল করেছে এবং মামলা জট নিরসনের সহায়তা করছে। এছাড়া জেলা আদালতের বিচারকগণ অতি সহজে তাদের প্রদত্ত রায় ও আদেশ একটি অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করতে পারছেন,
যার সাথে সংযুক্ত গুগল ট্রান্সলেটরের সহায়তায় অধস্তন আদালতের ইংরেজিতে প্রকাশিত রায়সমূহ বিচারপ্রার্থী জনগণ বাংলায় অনুবাদ করে সহজে দেখতে পারছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির এই ধরনের উদ্ভাবনী সেবামুখী প্রয়াস ভবিষ্যতেও চলমান থাকবে, স্বল্প সময়ে স্বল্প খরচে, যাতে বিচারপ্রার্থীগণ ন্যায় বিচার পায় তার জন্য বিচার বিভাগ তার সামর্থ্যের মধ্য দিয়ে সব রকম ব্যবস্থা নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই মুহূর্তে আপনার আন্তরিক সহযোগিতার কথা স্মরণ না করলে আমরা অকৃতজ্ঞ হব। 2022 সালের 6 সেপ্টেম্বর আপনার উপস্থিতিতে ভারত সরকারের অর্থায়নে জেলা আদালতের বিচারকগণকে ভারতে প্রশিক্ষণের জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়, যার ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আদালতের 2000 বিচারক ভারতে প্রশিক্ষণ গ্রহণ করবেন। ইতিমধ্যে 98 জন বাংলাদেশি বিচারক ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। ইতিপূর্বে আপনার সরকারের আমলে ভারত সরকার আরও 430 জন বিচারককে প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি বিচারকগণের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করবে। দুর্দশাপীড়িত বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার, ন্যায়কুঞ্জ। এতে আছে স্বস্তিদায়ক বসার জায়গা, টয়লেট এবং সুপেয় পানির ব্যবস্থা। কেবল সুপ্রিম কোর্টে নয়, সারা দেশের প্রত্যেকটি জেলা ও দায়রা জজ আদালতে বিচার প্রার্থীদের প্রয়োজনীয় বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ গড়ে তোলা বিশেষ দরকার। আদালতে যে কোনো ধরনের জালিয়াতি বন্ধ করার লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সুপ্রিম কোর্ট থেকে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি শনাক্তকরণে 1100 ডিভাইস জেলা আদালত সময় সরবরাহ করি। এই ডিভাইস দ্বারা দ্রুততার সহিত সকল নকল স্ট্যাম্প শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর ফলে সরকারের রাজস্ব খাতে বিপুল অঙ্ক যোগ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিপূর্বে আপনার সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 4 তলা এনেক্স কোর্ট ভবনটি নির্মিত হয়। ঢাকার কাকরাইলে 20 তলা বিশিষ্ট জাজেস টাওয়ার নির্মিত হয়েছে 12 তলা বিশিষ্ট বিজয় 71 ভবন। বিজয় 71 ভবনের একটা স্পেসিফাইড কক্ষে করা হয়েছে ডে কেয়ার সেন্টার, যেখানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাচ্চাদের বিনামূল্যে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে 34টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। শুধুমাত্র আপনার সরকারের আমলেই অতিরিক্ত জেলা জজ পর্যায়ের কর্মকর্তাগণ গাড়ি পাচ্ছেন, অনেকেই ইতিমধ্যে পেয়েও গেছেন। এছাড়া একটি জাতীয় জুডিশিয়াল একাডেমি, আইন বিশ্ববিদ্যালয়, 2200 কোটি টাকার বেশি বিনিয়োগে জুডিশিয়ারি আধুনিকীকরণের ভবিষ্যৎ ভাবনা চিন্তা আইন ও বিচারাঙ্গনের সংশ্লিষ্টদের আপ্লুত করে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের অভাব হেতু সমস্যা ও ঝুঁকির বিষয়টি বিগত 31 মার্চ 2022 তারিখে বিজয় 71 ভবন উদ্বোধনের দিন আপনি অবহিত হয়েছেন। তেমনই অবহিত হয়েছেন বিজ্ঞ আইনজীবীদের বসবার অপর্যাপ্ততার কথা। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মাঝেও আপনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে উৎসাহিত ও গর্বিত করেছে। এই জন্য আপনার নিকট আমরা সকলে গভীরভাবে কৃতজ্ঞ। I would like to express my deepest gratitude to Chief Justice Jayanta Joysurya, PC, Honorable Chief Justice of Sri Lanka, and Justice Mukesh Roshik Bhai Shah, Judge of the Supreme Court of India. সম্মানিত সুধী, বাংলাদেশ সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 22 সদস্য বিশিষ্ট কমিটি গৃহীত পরিকল্পনা, নির্দেশনা ও নিরলস তত্ত্বাবধানে ইতিমধ্যে নানান কর্মসূচি ও অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন করা ছাড়াও
বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক 4টি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় 72-এর মূল সংবিধানের স্মারক প্রতিলিপি সংস্করণ প্রকাশিত। অপর 2টি স্মারক গ্রন্থ হচ্ছে 50 ইয়ার্স 1972 টু 2022 লিটারেচার অ্যান্ড লিগেসি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এবং 50 বছরের পথ চলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই অনুষ্ঠানপুঞ্জি সফল করতে মাননীয় বিচারপতিগণ এবং আইনজীবীগণ সহ সকলেই প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। তাই তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নরকে, ধন্যবাদ জানাচ্ছি ডাক, তার ও টেলিফোন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও পোস্টমাস্টার জেনারেলকে সুবর্ণ জয়ন্তীর উদযাপন উপলক্ষে স্মারক নোট ও ডাক টিকিট প্রকাশ করার জন্য। সকল আয়োজন সফলভাবে সম্পন্ন করতে অক্লান্তভাবে পরিশ্রম করেছেন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সকল কর্মকর্তা কর্মচারীগণ। তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইল। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। অকৃত্রিম সহযোগিতার জন্য সরকারের সকল বিভাগ ও সংস্থাকে জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মধ্যে উপস্থিত সম্মানিত উপস্থিতিদের। বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন দেখেছেন শুদ্ধতম, দ্রুততম এবং সুন্দরতম একটি বিচার ব্যবস্থার। ন্যায় বিচার প্রাপ্তির আকাঙ্ক্ষায় নিত্যদিনের নগর বন্দর গ্রামগঞ্জ থেকে যে অতি সাধারণ মানুষগুলো সমাগত হয় আদালত প্রাঙ্গণে, তাদের অম্লান হাসির ঔজ্জ্বল্যে ভরে উঠবে বিচারালয় তখনই যখন আমরা তাদেরকে স্বল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার দিতে পারবো। সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তীতে এই প্রত্যাশা করে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, মৃত্যুঞ্জয়ী 30 লক্ষ শহীদ ও সম্ভ্রম বিজয় 2 লক্ষ মা বোনের পরম ত্যাগে অর্জিত স্বাধীনতার স্মারক দেশের সর্বোচ্চ আদালত এই সুপ্রিম কোর্ট। আজকের আলোচনা অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথির ভাষণ। এ পর্বে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়কে।